সুপ্রিয় একাদশ শ্রেণী নিরিখ কলেজের শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা। আজকের আমাদের বাংলা ব্যাকরণের উচ্চারণ বিধির আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমরা আজকে তোমাদের জন্য ব ফলার উচ্চারণ বিধি আলোচনা করব। তোমরা নিশ্চয়ই সকলেই ক্লাস দেখার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছো। তো তাই সবাইকে ধন্যবাদ। এবং আমরা ক্লাসে আজকে বোর্ডের যে নিয়মগুলো লিখে দেওয়া আছে এগুলো সুন্দর করে আমরা বাসায় এবং এখানে এই মুহূর্তে ক্লাসে আমরা মনোযোগী হয়ে এগুলো দেখব। এবং কোনো যদি সমস্যা হয় বা বুঝতে না পারো তাহলে ইনবক্সে, আমাদের কমেন্ট ইনবক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো আমরা চলো কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে যাই। আজকে আমাদের একটি মজার একটি ক্লাস ব ফলার উচ্চারণ। চলো আমরা ক্লাসে যাই। দেখো বন্ধুরা, যে আজকের ক্লাস হচ্ছে ব ফলার উচ্চারণ। আর আমাদের ব ফলা আমরা জানি যে শব্দের যুক্ত ব্যঞ্জনের সাথে যখন থাকে তখন সেটাকে আমরা ব ফলা বলে থাকি। অর্থাৎ ব যদি যুক্ত ব্যঞ্জনে সংযুক্ত হয় তাহলে আমরা সেটাকে ব ফলা বলছি। তো ব ফলাটা আমাদের শব্দে বিভিন্ন ভাবে থাকতে পারে। অর্থাৎ শব্দের শুরুতে থাকতে পারে, শব্দের মধ্যে থাকতে পারে বা শব্দের শেষে থাকতে পারে। তো শব্দের শুরুতে কি ধরনের উচ্চারণ হবে, মধ্যে কেমন হবে এবং শেষে কেমন হবে, এই তিনটি বিষয়ে আজকে আমরা ব ফলার উচ্চারণ বিধিতে পাব। তো আমরা ১ নম্বর সূত্রে দেখছি যে পদের আদ্য বা শুরুতে ব ফলা অনুচ্চারিত হয়। অর্থাৎ পদের শুরুতে ব ফলাটা উচ্চারিত হবে না। যেমন আমরা শ্বাস একটি শব্দ রয়েছে, এই শ্বাস শব্দটিতে আমরা ব ফলার উচ্চারণ করছি না। শ্বাস, স্বাদ রয়েছে, স্বাদের ক্ষেত্রেও আমরা শব্দের শুরুতে যেহেতু ব ফলা আছে কাজেই আমরা এটা অনুচ্চারিত থেকে যাচ্ছে, অর্থাৎ উচ্চারিত হচ্ছে না স্বাদ। এরপরে দাঁড়, দাঁড়ের মধ্যেও আমরা দেখছি যে আমরা উচ্চারণের ক্ষেত্রে লিখেছি দাঁড়, অর্থাৎ শব্দের শুরুতে ব ফলা উচ্চারণ হচ্ছে না। একটি কথা মনে রাখতে হবে, প্রথমটি হচ্ছে আমাদের শব্দ, বানানের শব্দ, এবং পরেরটি উচ্চারণ। যেটি অ্যারো চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি সেটি হলো উচ্চারণ, প্রথমটা হলো আমাদের বানানের শব্দ। তবে ১ নম্বর সূত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হলো যে শব্দের শুরুতে যদিও ব ফলা অনুচ্চারিত থাকে কিন্তু এখানে সামান্য ঝোঁক একটা শ্বাসাঘাত করে। অর্থাৎ যেমন স্বাধীন শব্দটা আমরা উচ্চারণ করছি, তো স্বাধীন কিংবা স্বপ্ন, এই প্রথম শব্দে আমরা খেয়াল করলাম যে এখানে শ্বাস রয়েছে, তো আমরা প্রথমেই শ্বাসাঘাত দিচ্ছি। অর্থাৎ যে ব্যঞ্জনের সাথে যুক্ত হচ্ছে আমাদের ব ফলা, সেই ব্যঞ্জনে আমরা একটি ঝোঁক দিচ্ছি। যেমন শ্বাস, এই তালব্যতে ব ফলা আছে, সুতরাং তালব্যটাকে আমরা ঝোঁক দিচ্ছি। শ্বাস, স্বপ্ন, স্বাধীন কিংবা শ্বাসাঘাত যে শব্দটা উচ্চারণ করলাম, ওই শ্বাসাঘাত শব্দেরও তালব্যতে আমরা একটা ঝোঁক দিচ্ছি। কাজে এখানে আমাদের সূত্র বলা হচ্ছে পদের আদ্য ব ফলা উচ্চারণ হবে না, কিন্তু শব্দের এই যে যুক্ত ব্যঞ্জনে ব ফলাটি থাকে ওই ব্যঞ্জনে আমাদেরকে একটা ঝোঁক দিতে হয়, সামান্য ঝোঁক দিতে হয়। অথবা আমরা একটু এটাকে আমরা শ্বাসাঘাত বলি, মানে শ্বাস দিয়ে একটা জোরে শ্বাস ছেড়ে দেওয়া। শ্বাস, স্বাধীন, এই যে প্রথমে একটা ঝোঁক দিচ্ছি মহাপ্রাণ ধ্বনির মতো, তাই না? তো যাই হোক, আমরা ১ নম্বর সূত্রটি আশা করি বুঝতে পারছি। এইভাবে আমরা এটি পেলাম। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ভুলে যাব না যে পদের আদ্য শব্দের শুরুতে যদি ব ফলা থাকে সেক্ষেত্রে এই নিয়মটা ১ নম্বর নিয়মটা। এরপরে আমরা ২ নম্বর নিয়ম, তাহলে এরপরে থাকলো কি, শব্দের শুরুর কথা বললাম, তাহলে এরপরে শব্দের মধ্যে যদি ব ফলা থাকে কিংবা শব্দের শেষে থাকে তাহলে কেমন ধরনের উচ্চারণ হবে চলো এটাও একটু দেখে নিই আমরা। যে পদের মধ্যে বা অন্তে ব
বফলা সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়। তোমরা ইতিপূর্বে ক্লাসে বুঝে ফেলেছ, দ্বিত্ব মানে দুইবার উচ্চারণ করতে হয়। যে ব্যঞ্জনের সাথে যুক্ত হবে বফলাটা, ওই ব্যঞ্জনটাকে আমরা দুইবার উচ্চারণ করব, ওই ব্যঞ্জনকে আমরা দুইবার উচ্চারণ করব। যেমন তোমাদের সুবিধার্থে আমি একটু সাদৃশ্য রেখেছি। প্রথমে শ্বাস লিখেছিলাম, এর সামনে বি লাগিয়ে বিশ্বাস, অর্থাৎ বিষ শ্বাস, বিষ শ্বাস। শিক্ষার্থী বন্ধুরা, যদিও দন্তস্ব আছে কিন্তু আমরা সবগুলো তালব্য দিয়েছি। অধিকাংশ শয়ে কিন্তু তালব্য উচ্চারিত হয় এবং আমাদের মূর্ধন্য স যে রয়েছে, এই মূর্ধন্য শয়ে সবসময় তালব্য উচ্চারিত হয়। মূর্ধন্য শয়ে সবসময় তালব্য উচ্চারিত হয়। এই মূর্ধন্য শটা সবসময় আমরা তালব্য উচ্চারণ করব। এটা তাহলে একটি স আমাদের সরাসরি তালব্যতে উচ্চারণের সময় প্রবেশ করবে। তারপরে আমরা দেখছি যে আমাদের উদাহরণে যে নিঃশ্বাস, কারণ এখানে দেখো তোমরা একটু খেয়াল করো যে এই তালব্যর সাথে কিন্তু বফলা যুক্ত হয়েছে, তালব্যর সাথেই বফলা যুক্ত হয়েছে। সুতরাং এই তালব্যটা দুইবার উচ্চারণ হচ্ছে, এটা একবার, এখানে একবার, দুইবার। কিন্তু এখানে কোনো বফলার চিহ্ন নেই। আশা করি বুঝতে পারছি। একইভাবে আমরা যদি খেয়াল করি, এই যে নিঃশ্বাস শব্দটি রয়েছে, নিঃশ্বাস শব্দে তালব্যের সাথে বফলা থাকার কারণে তালব্য এক জায়গায় আছে এবং এই বফলা থাকার কারণে আরেকবার স উচ্চারিত হলো। কেন দুইবার স উচ্চারিত হলো? আগেই বলেছি যে যুক্ত বর্ণের সঙ্গে, অর্থাৎ যেখানে যুক্ত হবে, যে ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত হবে, সেই ব্যঞ্জন বর্ণটি দুইবার উচ্চারিত হবে। তাহলে এখানে আমাদের তালব্যর সাথে বফলা যুক্ত হয়েছে, সুতরাং এই তালব্য ব্যঞ্জনটি দুইবার উচ্চারিত হয়েছে। একইভাবে নিঃশ্বাস শব্দে তালব্য দুইবার উচ্চারিত হয়েছে এবং শেষে দন্তস্বের জন্য তালব্য হয়েছে। এরপরে বিশ্বাস, এখানে দন্তস্ব যোগ বফলা আছে, দন্তস্ব যোগ বফলা। তো এই দন্তস্ব যোগ বফলা থাকার পরে দন্তস্বর পরিবর্তে তালব্য এসেছে এবং বফলার পরিবর্তেও তালব্য এসেছে, কারণ এই যে শয়ের সাথে যে বফলা যুক্ত হয়েছে, যার কারণে দুইবার এটি উচ্চারিত হয়। এরকম ভাবে বিশ্ব, দেখো তালব্য যোগ বফলা, এই জন্য দুইবার তালব্য হয়েছে। আর আমরা অধ্বনি যে উচ্চারণ আমরা বিধি পড়েছি, অর্থাৎ সংবৃত অ এর উচ্চারণ, সেখানে কিন্তু আমাদের ওই যে অযোগ যদি বফলা থাকে তাহলে ও ক্রান্ত হয়, এই জন্য তালব্য ও ক্রান্ত হয়ে গেছে। বিশ্ব, বিশ্ব নয়, বিশ্ব। এইভাবে আমরা আমাদের সূত্রের মাধ্যমে বাস্তব জীবনে কথা বলার ক্ষেত্রে আমরা সুন্দর করে এগুলো প্রয়োগ করব। তাহলে একদিকে আমাদের ভাষার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং নিজেকেও ভালো লাগবে, অপরকেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। কাজে আমরা এই নিয়মগুলো ভালোভাবে অনুসরণ করব, মুখস্থ করব এবং প্রয়োগ করব। 3 নম্বর সূত্রে আমরা চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর সূত্রে দেখো যে উত একটি উপসর্গ আছে, তাই না? তো এই উত উপসর্গ আমাদের, এবং উতের পরিবর্তে উদ হয়, উত উপসর্গের শব্দে আবার উদ হয়, এই জন্য আমি ব্র্যাকেটে এটাকে উদ লিখেছি। তাহলে উত উপসর্গ যোগে গঠিত শব্দ, যেখানে উত উপসর্গ আছে, এরকম শব্দে গঠিত শব্দে যদি বফলা থাকে, তাহলে বফলার উচ্চারণ কিন্তু অবিকৃত থাকে, অর্থাৎ অবিকৃত মানে বয়ের মতোই উচ্চারণ হবে, অর্থাৎ বয়ের মতোই উচ্চারণ হবে। তাহলে আমরা এখানে উদাহরণ দেখি যে উদ্বেগ, এটাকে অনেকে উচ্চারণ করতে ভুল করে, অনেকে উদ্বেল বলে, আসলে এটা হবে উদ্বেগ। ওই যে নিয়ম বলছে যে উত উপসর্গ যোগে যদি কোনো শব্দ থাকে আর ওই শব্দে বফলা যদি যুক্ত হয়, তাহলে কি হবে? তাহলে বয়ের মতোই উচ্চারণ হবে। মূল কথা হলো বয়ের মতোই উচ্চারণ হবে। যেমন উদ্বেগ, দেখো আমরা এখানে উ দ উদ আর বটাকে আমরা যদি একার দিয়ে উচ্চারণ করি ব একার ল, তাহলে কি হবে? উদ্বেগ। এখন আমাদের উচ্চারণ কি লিখতে হবে সেটা বোর্ডের দিকে না দেখলেও আমরা বলতে পারবো, তাই না? যেমন আমরা উদ্বিগ্ন,
উদ্বিগ্ন নয়, উদ্বিগ্ন। তারপরে উদ্ধর্তন, অনেকে বলছি এটাকে, এটা হবে উদ্বর্তন, উদ্বর্তন। এভাবে উদ্বোধন, ঠিক আছে। এইভাবে আমরা অন্যান্য উদাহরণগুলো প্রয়োগ করব। এরপরে আমরা 4 নম্বর সূত্রে যাই। 4 নম্বর সূত্রে কি আছে? সন্ধিজাত শব্দের মধ্যে, অর্থাৎ সন্ধির মাধ্যমে গঠিত, সন্ধির নিয়মে গঠিত যেসব শব্দ, এরকম শব্দে যদি বফলা আসে সেক্ষেত্রে কি হবে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, সন্ধিজাত শব্দের মধ্যে বা অন্তে ব যুক্ত, মনে রাখতে হবে যে বয়ের সাথে ব ফলা যুক্ত হবে, অর্থাৎ ব যুক্ত ব ফলার উচ্চারণ অবিকৃত থাকবে। এর আগেরটা আমরা অবিকৃত পড়েছি, অর্থাৎ এর আগের উচ্চারণটা ব ফলার স্বাভাবিক উচ্চারণ। এর পরেরটা 4 নম্বর সূত্র বলছে সন্ধিজাত শব্দ যদি গ থাকে তাহলে এই গ এর সাথে ব ফলা থাকলে এই ক্ষেত্রেও আমরা কি করব? ব এর স্বাভাবিক উচ্চারণ করব। যেমন তোমরা উদাহরণে খেয়াল করো, এই যে দিক বিদিক, গ এর সাথে ব ফলা আছে। এর আগের মতো আমরা এই যে ব ছিল, দ এর সাথে ব, এখানেও আমরা দ এবং ব উচ্চারণ করেছি, এবং এরপরে আমরা গ এর সাথে ব আছে, সুতরাং এই বটাও আমরা উচ্চারণ করব। তাহলে কি হবে? দ দিক, এখানে দি আর ব, দিক। তারপর ব এর সাথে ই আছে, তাহলে দিক বি দিক। দেখো মিলে গেছে উচ্চারণ, কেমন? দিক বি দিক বিজয়ী। এখন দেখো এখানে দিক বিজয়ী, এখানে আমরা একটা ভাষান্ত মানে কি, তাহলে উচ্চারণটা আরো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে দিক বিজয়ী। এখন এখানে তোমরা বলতে পারো স্যার এখানে বর্গীয় জতে ওকার কেন দিয়েছে? ওই যে আমরা অধ্বনির সংবৃত্ত উচ্চারণ করেছিলাম যে অ যোগ ই যদি হয়, আমাদের সংবৃত্ত এরকম ছিল যে অ যোগ ই থাকলে কি হবে? সমান, এটা ও এর মতো উচ্চারণ হবে অথবা ওকার হয়ে যাবে। তাহলে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের এখানে আমাদের এই যে ব এটা আছে না, এই বয়ে অ আছে, তারপরে আমরা অ এখানে পেয়েছি, এই অটা ই পরেরটা আছে, সুতরাং অ যোগ ই সমান ওকার, এই জন্য বলা হচ্ছে দিক বিজয়ী। এইভাবে দিক বলয় আমরা করি, এভাবে দিক বলয় উচ্চারণ আমরা লিখতে পারি। এই জন্য দিক বিদিক, অনেকে দিক বিজয়ীকে দিগ্বিজয় বলে, এটা হবে না, আমাদের মূল উচ্চারণ করতে হবে দিক বিজয়ী। এরপরে 5 নম্বর সূত্র আমরা দেখি সর্বশেষ যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ব ফলা অনুচ্চারিত থাকে। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ব ফলা অনুচ্চারিত মানে ব এর উচ্চারণ হবে না। যেমন আমরা উচ্ছ্বাস, এই যে উ যোগ চ ছ তারপরে যোগ ব ফলা, তাহলে চ এর উচ্চারণ আমরা দেখছি, ছ এর উচ্চারণ পেয়েছি, কিন্তু ব ফলার উচ্চারণ এখানে আসে নাই, তাহলে উচ্ছ্বাস। এভাবে সান্ত্বনা, এই যে সান্ত্বনা শব্দের ত এর সাথে ব ফলা আছে, এই ক্ষেত্রে আমরা দেখো যে এখানে ব ফলাটা আসে নাই, অর্থাৎ ব এর উচ্চারণ এখানে হয়নি, অনুচ্চারিত। সান্ত্বনা। এভাবে উজ্জ্বল শব্দের জয় যোগ জ যোগ ব ফলা, তাহলে এই ব ফলার উচ্চারণ এখানে হবে না। কারণ কেন? সূত্র বলছে যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে, এখানে ব্যঞ্জন বর্গীয়জের সাথে ব ফলা এসেছে, সুতরাং এর উচ্চারণ আমাদের করতে হবে না। এই জন্য সান্ত্বনা অথবা উজ্জ্বল। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।